হ, তুই এই গোপালকে বাঁচাতে চাইবি? তোদের পরিবারের লোকদের হিন্দু প্রীতি আছে তা তো অজানা নয় এই শহরে। তোর ভাইটা যার ধর্মের বালাই ছিল না এককালে, হিন্দু মেয়ে বিয়ে করার জন্য পাগল ছিল। আর তুই তো হিন্দু বাড়িতেই মানুষ। সুব্রত রায় তো তোর ভাই। একটা মুনাফিক তুই, সর সামনে থেকে। সাদ সরেনি। সাদকে সরানো যায়নি এসব বলে। তার কণ্ঠে সোজাসাপটা জবাব ছিল। গোপাল কাকা এতিমখানায় দুধ দিয়ে আসে, মাসে 2-1 বার। তার হাতে তার গরুর দুধ দিয়ে তো ফিরনি হয় এতিমখানায় মাঝে সাজে। এই এতগুলো বছর ধরে তাকে চিনি। সিসিটিভি ফুটেজ না দেখে আমি একটুও সরব না ওনার সামনে থেকে। আপনারা পারলে এখান থেকে নিয়ে যান, আমার পেছন থেকে। মুখ চললেও কেউ সাদের সামনে এগোনোর মতো সাহস করেনি। এই ছেলে খুবই বিপজ্জনক। মাথা এলোমেলো হলে ছাড় দেবে না কাউকে। আইনের দ্বারস্থ হবার সময়টুকু পাওয়া যাবে না। সালিশে সকলের মুখ শুকিয়ে কুচকে যায় সিসিটিভি ফুটেজটা দেখে। গত 8 তারিখে দুধ দিয়ে আসার পরে গোপালকে কখনো এতিমখানার আশেপাশে দেখা যায়নি। দেখা গিয়েছে ওই টোকাই ছেলেগুলোকে কৃষ্ণের ভাঙা মূর্তি হাতে। গোপাল নির্দোষ প্রমাণিত হয়ে ঝরঝর করে কেঁদে ফেলল ইমাম সাহেবের সামনে। ইমাম সাহেব এবার যুব ক্লাবের ছেলেদের দিকে তাকিয়ে বলল, সন্দর বসে মজলুমকে হেনস্থা খুবই নিন্দনীয় পাপ কাজ। তোমরা সকলে তার কাছে ক্ষমা চেয়ে অজু করতে যাও, আমি উঠব। মুসল্লিরা তলে তলে আসছে। সভা ওখানেই ভাঙে। গোপাল চলে গেলে উৎসুক জনতাও ভিড় কমায়। কেউ ছোটে বাড়ির পথে তো কেউ মসজিদের প্রাঙ্গণে। সাদ দাঁড়িয়ে থাকে স্বস্থানে। পরপর ইমামের সাথে চোখাচোখি হতেই সামান্য হাসল সাদ। ইমাম শফিউদ্দিন উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে সাদকে বলে, শুক্রবার ছাড়া তো মসজিদের আশেপাশে দেখে না। আসই যখন নামাজ আদায় করে যাও, এসারে দাওয়াত রইল। সাদের মুখ চোখ হঠাৎ অস্বস্তিতে ছেয়ে যায়। হাত চলে যায় প্যান্টের পকেটের কাছে। সিগারেটের প্যাকেট উঁচু হয়ে আছে সেথায়। ইমাম শফিউদ্দিন ওকে লক্ষ্য করে বলে উঠলেন, নফসের সাথে যুদ্ধটা একটু কঠিন বই কি, তবে ধৈর্য রাখলে যেতে সম্ভব। তোমার পরিবর্তনে ভীষণ খুশি হয়েছি। শুনেছি বিবাহ করেছ, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। সংযত হয়ে দুনিয়াবী কাজকর্ম করার পাশাপাশি স্ত্রীর প্রতি সদাচরণ করবে। আমি তোমার পকেটে যে জিনিসটা আছে সেটা নিয়ে অস্বস্তিতে পরে কিছু নেই। চুপচাপ পকেট থেকে সরিয়ে দাও। তুমি যত স্রষ্টার দিকে ঝুঁকবে ওসব দূরে সরবে ধীরে ধীরেই। আজ তোমার পকেটে ওটা আছে বলে তুমি এক কদম আগাবে না, তাহলে তো একই স্থানে দাঁড়িয়ে রইবে সব সময়ের জন্য। সাদ চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভেতরটা কেমন অস্থিরতায় ছেয়ে গিয়েছে ওর। হাতটা কেমন করে জানি কাঁপলো। পকেট থেকে সিগারেট প্যাকেট বের করে আমতা আমতা করে বলে, আমার কাছে টুপি নেই। মসজিদ আছে, একটা ব্যবহার করার অনুমতি দেওয়া হলো। বলেই ইমাম শফিউদ্দিন চলে গেলেন ভেতরে। নামাজ আদায়ের পরে মসজিদের সদর দরজায় সাদ দেখা পেল অসীম তালুকদারের। মফস্বলের মান্যগণ্য হিসেবে তার আজকের সালিশে উপস্থিত থাকার কথা থাকলেও আসতে পারেননি পায়ের ব্যথায়। তবে জামায়াত ধরতে এসেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ছেলেকে তখনও দেখেননি তিনি। নামাজ শেষে বাইরে নেমে সোডিয়ামের আলোতে যখন জুতা খুঁজছিলেন তখন টের পেল কেউ তার পাশে উবু হয়ে বসে একজোড়া জুতা রাখলো তার সম্মুখে। অসীম তালুকদার মেজ ছেলের মুখটা দেখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। একটা সুন্দর বেটা ছেলের মুখ। তার 3 ছেলের মধ্যে সাদ সবচেয়ে চাপা রঙের হলেও চেহারায় আছে এক অকৃত্রিম স্বচ্ছতা। ছোট থেকে ছেলেটা ছিল সোজাসাপটা। সময়ের ব্যবধানে কত কি পাল্টে গেল। ছেলেটা কেমন উগ্রও হলো। পরিবারে ধস নামলো, আবার এখন ব্যস্ত হলো নিজেকে শোধরাতে। তবে ওর চেহারায় এই স্বচ্ছতার ছটা সবসময়ের মতোই রয়ে গিয়েছে। অসীম চোখ নামিয়ে নিল। সাদ উঠে চুপচাপ চলে গেল বাবার সামনে থেকে। বাড়িওয়ালার ঘরে মিউজিক বাজছে। সম্ভবত বাড়িওয়ালার কলেজ পড়ুয়া মেয়ের কাজ। সম্ভবত এই গানটা তার প্রিয়। খেয়াল করেছে সাদ, আজ সারাদিন বেজেছে। সাদ গিয়ে শুরুতেই বাড়িওয়ালার দরজায় নক করলো। বাড়িওয়ালা আন্টি দরজা খুলে ভয়ে ভয়ে বলল, কি বাবা? সাদ ভদ্র গলায় বলল, আন্টি, সাউন্ডটা একটু কমিয়ে গান শুনলে ভালো হতো। ওর টেস্ট চলছে, বুঝতে পারছেন। আন্টি তৎক্ষণাৎ মাথা নাড়ায়। সাথে সাথে মিউজিক বন্ধ হয়ে যায়। বাড়ি ফিরে সাদ আজ অদ্ভুত মস্তিষ্ক প্রশান্তিকর একটা দৃশ্য দেখলো মেঝেতে পাতা তোষকে নিসা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। বইটা পড়ে আছে গায়ের উপর। খাবার ঢাকা দিয়ে রাখা ছিল। নিসা খেয়ে তরকারি গরম করে সাদের জন্য বেড়ে রেখে ঘুমিয়েছে। সাদ আর ডাকলো না ওকে। হাত মুখ ধুয়ে চুপচাপ নিজেও খেয়ে শুতে যাবে তার আগে তার নাম্বার একটা কল এলো। তাকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে আগামীকাল। ব্যাপারটাতে নির্লিপ্ত সাদ। কথা বলে কল কেটে শুয়ে পড়ে নিসার গা থেকে। বইটা সরাতে গিয়ে হঠাৎ চোখ আটকায় সুডল দেহ ভাজে। সাদ খুব সহজ চোখে তাকিয়ে দেখে সেসব খানিক সময়। অতঃপর দেখে নিসার ঘুমন্ত মুখটা। পরপর বালিশে মাথা রেখে শুয়ে পড়ে দু চোখের উপর হাত রেখে বলে, আমাকে এভাবে ক্ষণে ক্ষণে লাইন দিও না নিশামণি, একটু সময় নাও আর আমাকেও দাও।
রিমা বোনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। এখন সে শান্ত, ঠিক খরস্রোতা নদীর মতো। রাতুল খালামণিকে দেখে ঝাঁপিয়ে পড়ল কোলে। আদুরে ব্যক্তিটার দুই গাল চুমিয়ে ঘরময় চোখ বুলিয়ে নিসা নিচু স্বরে বলল, দুলাভাই কোথায়? রিমা কথা না বলে নিসার বইপত্রের ব্যাগ ও সমস্ত জামাকাপড়ের ব্যাগ টেনে এনে ঘরের মেঝেতে রেখে থমথমে গলায় বলে, সবকিছু দেখে শুনে নিয়ে যা। নিসা রাতুলকে কোল থেকে নামিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে মৃদু আওয়াজে বলে, মাফ করে দাও না আপু, অন্যায় করেছি। তো মানলি অন্যায় করেছিস? অন্যায় তো করেছিস, তবে নিজের সাথে। এই ছেলেটাকে কেন বিচারে তুই বেছে নিয়েছিস? মানে তোদের প্রেম ছিল? নিসা মাথা নাড়ায়। রিমা রাগে হেসে ওঠে, তবে আমরা দুজন দুজনকে পছন্দ করতাম। পছন্দ? তোর মোহে পড়েছে এই নেশাখোরটা। 2 দিন মজা লুটে নেশা কেটে গেলেই তুই আসল রূপ দেখবি। এই পুরুষ মানুষ হচ্ছে এক একটা অমানুষ। মোহ কেটে গেলে, লালসা মিটে গেলে এরা পায়ে ফেলে দিবে। নিসা মাথা নুইয়ে রেখেছে। রিমা বলে যেতে থাকে, নিজের বড় বোনকে দেখেও কিছু শিখলি না, রূপকথার রাজ্যে বিচরণ করছিস, তাই না? শোন, 2 দিন বাদে যখন এই ছেলেকে নিজে গিয়ে থানা থেকে ছাড়াতে হবে, তখন টনক নড়বে তোর। কোথাও একটা খুন খারাপি করে এসে তোর সাথে দিব্যি শোবে, তখন বুঝবি রূপকথা কত প্রকার ও কি কি। আমি কিছু বলবো না। যখন নেশা পানি খেয়ে বারণ করা তোকে ধুমধাম মারবে, তখন বুঝবি বাস্তবতা কি। যখন ওই ভাগ্যবান্ডার কামাই করতে না পারায় অযোগ্যতা নিয়ে তুই কথা শোনাবি, তারপর যখন তোরে মেল ইগো হার্ট করে তোর গায়ের ওপর ঠাস ঠাস করে চর বসাবে, তখন বুঝবি বাস্তবতা কি। বাস্তবতা বুঝে কি হবে আপু? বাস্তবতা তো তুমি বুঝেছো, তো বাস্তবতা থেকে বেরোতে পেরেছো তুমি? সে তো আমার একটা বাচ্চা আছে বলে রাতুলের কথা ভাববো না। নিসা শ্বাস ফেলে বলল, উনি আমারটা নয় আপু, ওনার চোখ দেখে বুঝতাম আমি। কচু বুঝিস তুই। এই ছেলেগুলো শুরুতে কৃত্রিম আগ্রহ নিয়ে তোর ধারস্থ হবে, তারপর যখন তোর অসহায়ত্ব পেয়ে যাবে, তোর দুর্বলতা পেয়ে যাবে, তোর শরীর পেয়ে যাবে, তখন তোকে টেকেন অফ গ্রেন্ট করবে। এটা বুঝিস কি? ছোট লোকের চূড়ান্ত দেখাবে তোকে। তোর দুলাভাইকে দেখিস না? আর এমনিতেও তোর মা বাবার হাত নেই তোর মাথায়, আরও পেয়ে বসবে। তুই সময় নে, দেখবি মাত্র 2 দিন পরে থানায় তোর ডাক পড়লো বলে। আর তোর গুণধর স্বামীর কেচ্ছা কাহিনী তো ভাসছে বাতাসে বাতাসে। নিসা তখন আর নিজেকে আটকাতে পারেনি, কেঁদে ফেলেছে। বোনকে আর কিছু না বলে বইপত্র নিয়ে উঠে পড়েছে রিকশায়। সাদ ইন্টারভিউয়ের জন্য তৈরি হচ্ছিল, তখন যেতে হবে বরিশাল। সাদা শার্টের উপর টাই বেঁধে নিচ্ছিল অত্যন্ত দক্ষ হাতে। এসব ইউটিউব দেখে শিখেছে সাদ, নইলে ওর বেশভূষা কখনো এমন ভদ্রসভ্য ছিলই না। ছিল বখাটে গুন্ডাদের মতো। দরজা দিয়ে নিসা হুড়মুড়িয়ে ঢুকতে যখন খুলল, একটা ধাক্কার মতো খেলো সাদ। নিসা অতর্কিতে এসে ওর সম্মুখে দাঁড়িয়ে পড়ল। ভেজা চোখ মুছে নিয়েছে। সাদ কিছু বলতে যাবে, তার আগেই ধরা গলায় তবে মেজাজ দেখিয়ে বলে উঠল, একটা সত্যি কথা বলবেন? অবাকের সুরে সাদ জানতে চাইল। আপনি সত্যিই ভালো হয়ে গেছেন তো? এক দৃষ্টে তাকিয়ে আছে সাদ। পরপর বেশ ভেবেচিন্তে উত্তর দিল, ঠিক কোন ধরনের ভালো হওয়ার কথা বলছো নিশামণি? আমি আদৌ জানি না ভালো হয়েছে কি না, তবে চেষ্টা করি। যাই করি না কেন তাতে যেন তোমার ক্ষতি না হয়। এটাকে কি ভালো বলে? বললে ভালো হয়েছি, নয়তো নয়। নিসা মুখ ঘুরিয়ে আবার কান্না আটকাতে চায়। ঠোঁট চেপে বলে, চাকরি পেতে কত দেরি আপনার? আল্লাহ চাইলে আজকে ইন্টারভিউতে হয়ে যেতে পারে। নিসা শ্বাস টেনে কান্না দমিয়ে বলে, গুড নিউজ নিয়ে ফিরবেন। আমি পছন্দ করব না বেকার স্বামী। কিন্তু বেকার ছেলেটাকে তুমি বিয়ে করেছো, বলে যেও না। সাদ মেয়েটার অগোছালো আচরণে মনে মনে হেসে জবাব দেয়। নিসা ঠোঁট ফুলিয়ে নাকি সুরে বলে, তো পুরুষ কি বিয়ের পরেও বসে থাকবে নাকি? উপার্জন করবে না? বেকার ছেলে বিয়ে করেও বেকার থাকে নাকি? বউয়ের খরচ তুলবে কে? সেই জন্যই তো যাচ্ছি। এত কথা কেন? নিসা দমে যায়, সামলে নেয় নিজেকে। সে এতটা বাজে আচরণ করতে পারে না। নিজেকে শান্ত করে এবার চোখ তুলে দেখে সাদকে। গায়ে সাদা শার্টটা আটসাট হয়ে আছে শক্ত চওড়া শরীরে। এত সুন্দর, এত সুন্দর এই পুরুষটি। নিসা ওসব দেখে ঢোক গিলে পরপর চোখ নামিয়ে ঘুরে দাঁড়িয়েও বাড়ি থেকে আনা জিনিসপত্রগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সাদ অদ্ভুত চোখে দেখতে থাকে মেয়েটিকে। আচরণে একটু শাসন রয়েছে। অদ্ভুত লাগছে সাদের। তাকে একটা হাঁটুর বয়সী মেয়ে, যে কিনা তার বউ, শাসন করছে। এটাও বাস্তবতা। ছোট ছেলেকে দেখা মাত্রই অসীম তালুকদার ধমকানো সুরে কৈফিয়ত চান। কি ব্যাপার, আজ দোকানে বসবে না? এত বেলা হয়ে গেল। সাউকি মাথা নুয়ে ইতস্তত করছিল বাবার সামনে।
আব্বু, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ ছিল তাই, আর আজ বেশি কাস্টমারও নেই, আমি এক্ষুনি যাচ্ছি। কাস্টমার নেই এখানে দাঁড়িয়ে বুঝে গেলে? কল করেছিলাম আরফানকে, যাচ্ছি এক্ষুনি। বিড়বিড়িয়ে বলেই এক প্রকার পালিয়ে যাওয়ার ভঙ্গিতে সাউকি চলে গেল। অসীম তালুকদার কপাল কুঁচকে তাকিয়ে রইলেন ওর প্রস্থানের দিকে। পাশ থেকে শাহনাজ বলে উঠলেন, ছেলেটা নিজের তরফ থেকে সর্বোচ্চ করছে আপনার মন পেতে, আপনি একটু নরম হন না কেন? নরম হয়ে একজনকে রিহ্যাব না পাঠিয়ে বিদেশের চাচার কাছে না পাঠিয়ে কাছে রেখে দিয়েছিলাম। ফলাফল, একটা অপরিণত মেয়েকে বিয়ে করে পুতুল বউ খেলা খেলছে, অথচ পকেটে দুটো টাকা নেই, লজ্জা নেই। তবে কি দেমাগ, বলে কিনা সে দোকানদারি করবে না, সে তার ভালো মার্কস দেখিয়ে চাকরি আনবে। আমিও দেখি কে চাকরি দেয়, নামের পাশে তো দাগি আসামের দাগ লেগে আছে। আমি তোমার ওই ছোট ছেলে, বুঝেছ? আমি কোনো খবর রাখি না, এখনো বন্ধু বান্ধবদের সঙ্গ দেয়, লুকিয়ে লুকিয়ে তাদের টাকা পয়সা ধার দেয়। শাহনাজ স্বামীর সাথে তর্ক না বাড়ানোর পরিকল্পনা করে মন দিতে চাইল হাতের নকশি কাঁথাতে। তা এক কাজ করবেন, সাউকিকে কি বিয়ে করিয়ে দেবেন? পাগল হইছ? কেবল ফাইনাল ইয়ারে, তার উপর ওকে কে বিয়ে করবে? বোধ নেই, বুদ্ধি নেই। আপনি ছেলেদের সারাক্ষণ পচিয়ে বেড়ান, অথচ এক একজন চমৎকার সংসার করে যাচ্ছে। সাদের 3 দিনের সংসারের কথা সিমিনের থেকে জেনে নেবেন, কতটা দায়িত্বশীল বর তিনি। আর আপনি তো খুব ভালো করেই মানেন, বউ এলে ছেলে মানুষ শুধরে যায়। শাহেদের বিয়েটা তো এই আশাতেই দিয়েছিলেন, আপনার আশানুরূপ ফল তো ঠিকই পেয়েছেন। বড় বৌমা কেমন শাহেদকে নিজের করেছে, শুধরেছে। পুরুষ মানুষের একটু আধটু দোষ বউয়ের আঁচলের নিচে গেলে এমনিতেই শুধরে যায়। আর ওই নিশা মেয়েটা খুবই ছোট, বড় বৌমার মতো বুদ্ধি বিবেচনা বোধহয় নেই। তবে ও কিছু না করলেও আপনার মেজ ছেলে এমনি তার টানে এখন থেকে সোজা পথে হাঁটবে, মিলিয়ে নিয়েন। মেয়েটার মুখটা বড্ড মায়া ভরা, সেজন্যই বলছিলাম কেউ কোনো মেয়ে দেখে বিয়ে করিয়ে দেন। আপনার বন্ধুদের আদরের কোনো মেয়ে নয়, বরং মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী কোনো মেয়ে। শাওকির সাথে অমন মেয়েই যায়। অসীম তালুকদারের কপালে রেখা ক্রমশ বিলীন হলো শাহনাজের কথায়। পরপর শান্ত গলায় বলল, দেখছি কি করা যায়। তবে তোমার মেজো ছেলের খবর কি? শুনলাম বরিশালে গিয়েছে ইন্টারভিউ দিতে, তাও আবার সানভীর সংস্থায়। সে তো আত্মীয়দের সুপারিশ নিতেই হচ্ছে ওকে, এ আবার কেমন যোগ্যতা? শাহনাজ এবার একটু বিরক্ত গলায় বলতে লাগলেন, ঠিক তাই, এভাবেই বেহুদা পরিশ্রম দিচ্ছে এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে। সেজন্যই তো অনুরোধ করি আপনাকে, বাড়িতে না জায়গা দিন, অন্তত ব্যবসায় 3 ভাইয়ের ভাগ তাদের বুঝিয়ে দিন। মালিকের ছেলে হয়ে কেউ চায় এভাবে দোকানদারি করতে? সবাই কি শাওকি? অসীম তালুকদার ঘন ঘন মাথা নাড়েন এবার। অসম্ভব শানু, এটা আমার জীবন দশাই হবে না। তোমার ওই 3 পুত্রের হাতে আমার তিল তিল করে সৎ পরিশ্রমে গড়া এই সাম্রাজ্য দিয়ে অচিরে তাদের ধস নামাতে চায় না। আমি জীবদ্দশটায় মালিকানা দেব না কাউকে লিখে, কখনোই না। আমি আগে দেখি ওনারা কতটা যোগ্য। ডক্টরস কেয়ার মোড়ের রাস্তায় ভিড় করেছে স্কুল পড়ুয়া ছাত্ররা। লাল রঙের R15টা ছিটকে পড়ে আছে অদূরেই। বাইকটির মিরর ভেঙেছে, পুরোপুরি বিধ্বস্ত অবস্থা। 5 মিনিট আগে এখানে মোটামুটি ধরনের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আরোহী ওপাশে ছিটকে পড়ে হাত পা ছিলে মূর্ছা যাওয়ার জোগাড়। রাস্তার শানিত পিচ একদম বিধে গিয়েছে হাতের কনুই, পায়ের গোড়ালি ও হাঁটুতে। বেকায়দায় পড়েছিল যদিও, হেলমেট থাকায় মাথাটা বেঁচেছে। আরোহীর নাম সাউকি তালুকদার। বেচারা পুরুষ মানুষ বিধায় পারছিল না চেঁচিয়ে কাঁদতে। দাঁতে দাঁত চেপে শুধু কুকুরটার দিকে তাকিয়ে রইল, যাকে বাঁচাতে কি ওরই হাল হলো। কুকুরটা অদূরে দাঁড়িয়ে লেজ নাড়ছে আর মুখ থেকে আওয়াজ বের করছে। আজ সকাল থেকে সাউকির দিন ভালো যাচ্ছে না। বাংলাদেশ হারলো, তার এক্সামের রুটিন দিয়ে দিল, তার উপর এখনই অ্যাক্সিডেন্ট। জীবনের উপর আজকের দিনের মতো হতাশ সাউকি। আশেপাশের দোকান থেকে পরিচিত লোকজন যখন ছুটে এসে ধরল ওকে, ও যন্ত্রণাটুকু গিলে নিয়ে বলল, ভালো হয়েছে যা হয়েছে,
হাসপাতালে রেখে আসেন। ভীষণ বোরিং লাগছে সব কিছু। কটা দিন ওখানে থেকে আসি, অন্তত শুয়ে শুয়ে খেলা তো দেখতে পারবো। মূর্ছনা ছুটতে ছুটতে নিচে নামলো হেড ম্যামের ডাকে। সিস্টার হৃদির পরিবর্তে এমার্জেন্সি ওয়ার্ডে থাকতে হবে তাকে। আজ মন্টু ভাইও নেই, মেল আর ফিমেল উভয় দলকেই সামলাতে হবে এক হাতে। বিরক্ত মূর্ছনা, তাকে ইচ্ছে করে হেনস্থা করতে মেডিসিন ওয়ার্ড থেকে সরাসরি এখানে শিফট করা হয়েছে। কিছুই করার নেই, হাতে এসব সহ্য করতে হবে আরও একটা বছর। মূর্ছনার সাথে শুক্তি যাচ্ছে ছুটে। ওয়ার্ড থেকে জবরুল বেরিয়ে এসে তারা দেয় দুজনকে। বেশ কয়েকজন আছে পেশেন্ট। ডাক্তার মেহেদি হাসান মেজাজ খেসিয়ে আছেন তোমার উপর। এত দেরি কেন? আর সব নার্স কই? থার্ড ইয়ার থেকে তোমাকেই ধরে আনা হয় কেন? তুমি কি একদম পণ্ডিত হয়ে গেলে? মূর্ছনা জবরুলের কথা এড়িয়ে শান্ত তবে শক্ত গলায় বলে, এক এক করে ধরবো, কোনো স্বজনপ্রীতি হবে না। আগে বাচ্চা, তারপর বাকিরা। ভেতরের কক্ষে পা রেখে থমকায় মূর্ছনা। সবগুলো পুরুষ লোক, মহিলা কিংবা শিশু নেই। ও পাশে বসে ডক্টর মেহেদি হাসান তিরিক্ষি মেজাজে বললেন, একটু ওনাদের দেখো। মূর্ছনা এক পলক শুক্তির দিকে চেয়ে এগিয়ে যায় সামনে। জবরুলকে বলে, গ্লাভস আর মেডিসিন নিয়ে আসুন। গ্লাভস রিজার্ভে নেই তো? ওনাদের বলেন বাইরে থেকে যার যারটা নিয়ে আসতে কিনে। শাওকি তাকিয়ে আছে। বাম হাত দিয়ে ডান হাতের কনুই চেপে বসেছিল সে। ওর দুপাশে দুজন বন্ধু। বাড়িতে ফোন করে একথা জানানোর সাহস তার হয়নি। যন্ত্রণাকাতর মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল সেদিনে সেই ইল টেম্পার্ড মেয়েটিকে, যে ট্রিটমেন্ট দিতে ব্যস্ত এক মুরব্বির পায়ে। কিছুটা ঝুঁকে দুই হাত ব্যান্ডেজ পেঁচিয়ে তার নরম সুরে জানতে চাইছে, ব্যথা করছে চাচা? একটু সহ্য করে নিন, আমাকে ওষুধটা লাগাতে হবে তো। কাটলো কিভাবে এত? কণ্ঠে অকৃত্রিম মমতা মিশে আছে। সেদিনের মতো কর্কশ নয়। সাউকি নিজের হাতের যন্ত্রণা ভুলে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ওকে। মূর্ছনা এবার সাউকির দিকে ফিরে খুব সহজ ভঙ্গিতে এগিয়ে গেল। ছেলেটাকে সে চিনতে পেরেছে। এই বয়সী ছেলে ঠিক কিভাবে বাইক চালায় তা মূর্ছনা জানে। চুপচাপ শ্বাস ফেলে বলল, হাতটা এগিয়ে দিন। আর কোথায় কোথায় ছিলেছে? বলেই ক্ষতটা ধরতে নিল মূর্ছনা। আউচ শব্দ করে হাতটা পিছিয়ে নিল সাউকি। মূর্ছনা তবুও ধরে রেখে জবরুলের দিকে তাকিয়ে বলল, কি হলো? গ্লাভস আর মেডিসিন নিয়ে আসুন, 6 নাম্বার রুমে আছে। জবরুল থমথমে মুখ নিয়ে চলে যেতেই শুক্তি পাশ থেকে ফিসফিসিয়ে বলল, ঠিক এই কারণে তুই সবার চক্ষুশূল হয়ে যাস মূর্ছনা। জবরুল ভাই যখন বলেছেন রিজার্ভে নেই, তার মানে নেই। এটা বুঝিস না? এত বেশি বুঝিস কেন? মৃদু শ্বাস ফেলল মূর্ছনা। মিনমিনে স্বরে বলল, জানি না এত কেন বেশি বুঝি আমি। সাউকি স্থির দৃষ্টিতে দেখেই চলেছিল মেয়েটাকে। নাম মূর্ছনা, কিন্তু কিসের মূর্ছনা? সুরের মূর্ছনা নাকি বেশি বুঝে তর্কের মূর্ছনা? তবে নামটা ভীষণ সুন্দর। গ্লাভস আর ওষুধ এলে মূর্ছনা সাউকি ট্রিটমেন্ট করিয়ে দিতে দিতে আরও বার কয়েক টাকায়। ফর্সা ছেলেটার যন্ত্রণায় কাতর মুখটা ক্রমশ লাল নীল সবুজ হচ্ছে, একদম গিরগিটির মতো রং বদলাচ্ছে। হাসি চেপে রেখে মূর্ছনা নরম গলায় বলে, পায়ের গোড়ালিটা একটু উঁচু করে ধরুন, ভয় পাবেন না, আমি আস্তে ধরবো। বলেই মূর্ছনা সাউকির পায়ের কাছে যেই না হাত বাড়াবে অমনি সাউকি আতকে উঠে বলল, এই কি করছেন কি? আপনার ট্রিটমেন্ট করছি। অবাকের সুরে বলে মূর্ছনা। সাউকি বলে, পায়ে হাত দিচ্ছেন কেন? তো আমি কিভাবে ট্রিটমেন্ট করব? ওই লোককে বলুন। উনি এগুলো পারেন না, আমি ব্যথা পাবেন। সাউকির গাল দুটো এবার যন্ত্রণায় নয় লজ্জায় লাল নীল হয়। কোনো তরুণী তার পা ছুঁয়ে দিবে ট্রিটমেন্টের নামে, এটা সাউকির হজম হবে কি করে? মূর্ছনা বেশ বিরক্ত হলেও চট করে তার সব বিরক্তি নাই হয়ে যায় লোকটার নত চোখ দেখে। ঠোঁটে আপনা আপনি চলে আসে অস্পষ্ট হাসি। ওর জীবনে এমন লাজুক তরুণ সচরাচর দেখে না। বরং নার্সরা সেবার নামে হাতের উপর হাত রেখে সুই দিলে তারা খুশি হয়। চুপচাপ পিছিয়ে গেল মূর্ছনা। জবরুলের দিকে তাকিয়ে ভদ্র মতন বলল, আপনি ব্যথা পাবেন, আমি যেভাবে বলে দেব সেভাবে ক্লিন করবেন, ওষুধ লাগাবেন, ইনজেকশনটা দিন আগে। সাউকি চোখ তুলে তেরছা নজরে মূর্ছনার দিকে এক পলক তাকায়। মূর্ছনা তৎক্ষণাৎ চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। কক্ষের চারিপাশে জন বিশেকের মতো ভদ্রসভ্য দেখতে তরুণ বসে আছে, ঠিক সাদের মতো সাদা শার্ট আর ফর্মাল বেশে। হাতে প্রত্যেকেরই একটি করে ফাইল। দু চোখ ভরা অস্থির চাহনি আর মুখে বিরাজমান উদ্বিগ্নতা। তাদের পালা কখন আসবে? সাদ চোখ তুলে এক পলক দেখল সকলকে। তার মাঝে তেমন কোনো অস্থিরতা দুশ্চিন্তা কাজ করছে না। যদিও সে মনে করে চাকরিটা পেয়ে যাবে, কিন্তু না পেলেও ক্ষতি নেই। আবার আরেক জায়গায় আবেদন করার মতো নির্লজ্জ ধৈর্য তার আছে। এই জীবনে সাদ চূড়ান্ত ধৈর্য নিয়ে পা রেখেছে। অন্ধকার থেকে আলোতে পা রাখার সাথে সাথে সকল ধরনের হতাশাকে পিছে ছাড়িয়ে এসেছে। হাত ঘড়িতে সময় দেখল সাদ।
সকাল 11:32 বরগুনা থেকে রওনা দিয়েছিল ভোর 7:30টায়। এর মাঝে নিসার সাথে কথা হয়নি। আজ তার পরীক্ষা নেই। সাদের পালা আসতে এখনো সম্ভবত দেরি। নিসাকে কল করবে ভেবে উঠে একবার এক কোণে চলে গেল ফোন হাতে। 3বার রিং বাজতে নিসা কলটা রিসিভ করে নিচু গলায় বলে, বলুন, পৌঁছেছেন? হ্যাঁ, তুমি কি করেছো? শিম বাচ্ছি, রান্না করব। কথা খুঁজে পাচ্ছে না সাদ। কিছুক্ষণ ভেবে বলল, সিমিন তরকারি নিয়ে যাবে, দুপুরে রান্না করতে হবে না। পড়া থাকলে বই হাতে নাও। নিসা নীরব। সাদ বলে, ফিরতে খুব সম্ভবত রাত হবে। সিমিনকে বলেছি ততক্ষণে তোমার কাছে থাকতে। কিছু কিনতে হলে ওকে নিয়ে বেরিয়ে কিনবে, আর মাগরিবের আগে ঘরে ঢুকবে। জি। আচ্ছা। চট করে কল কেটে দেয় সাদ। ওপাশে তার ডাক পড়েছে ইন্টারভিউ বোর্ডে। এই সংস্থার পরিচালক একজন অবসরপ্রাপ্ত এয়ারফোর্সের উইং কমান্ডার সানভীর তালুকদার, অসীম তালুকদারের চাচাতো ভাইয়ের ছেলে। সাদকে দেখে কালো ফ্রেমের চশমার আড়ালে থাকা চোখ দুটো দিয়ে হাসলেন। ভারী স্বরে বললেন, এসো। সাদ ঢুকে সালাম দিল বিনয়ী ভঙ্গিতে। সানভীর ওকে বসতে বললে বসে হাতের ফাইলটা টেবিলে রাখলো। এনেছো সব? জি ভাইয়া। সাদ খানিক বাদে আমতা আমতা করে বলল, ভাইয়া আমি চাচ্ছিলাম কর্তৃপক্ষ আমার ইন্টারভিউটা নিক। হাসলো সানভীর। এত কনফিডেন্ট, টিকতে পারবে? না টিকলেও নিজের তৃপ্তির জন্য। সাদের সোজাসাপটা জবাব শুনে সানভীর বেশ গম্ভীর ভঙ্গিতে কাগজপত্রগুলোতে চোখ বুলিয়ে নেয়। পরপর সাদকে বলে, স্বজনপ্রতি আমি এমনি তো করতাম না। তোমার যথেষ্ট যোগ্যতা আছে সাদ, তবে এই সংস্থায় চাকরির ক্ষেত্রে একটা ক্লিন ইমেজ। তবে আমি আগেই বাদ। হালকা গলায় বলে উঠে সাদ। সানভীর হেসে ফেলে, না, এখনো তোমাকে ফলাফল জানাইনি, যাও ভেতরে। আমার ম্যানেজমেন্টের সবাই রয়েছে। ইন্টারভিউ দিয়ে আমার বাসায় চলো, খাবে। দুঃখিত ভাইয়া, পরে কখনো বড় ভাইয়ের বাসায় যাবো আমি এখন। ও সাদ, হ্যাঁ সময় করে আমিও যাব একদিন। মেসেঞ্জারে প্রায়শই কথা হয়। ওয়াইফ নিয়ে বেলস পার্কে ঘুরতে দেখেছিলাম গত মাসে। সাদের ভ্রু কুঞ্চিত হয় কথাটা শুনে। ভাবিত গত মাসে বরিশাল আসেইনি। কথাটা গভীর করে ভাবার আগে তাকে ফাইলসহ ম্যানেজমেন্ট বোর্ডে পাঠিয়ে দিল সানভীর তালুকদার। ইন্টারভিউ বেশ স্বতঃস্ফূর্তভাবে দিয়েও ভাবলেশীন সাদ। অফিস থেকে বেরোতে বেরোতে একটা বেজেছে। শাহিদের বাসায় যাওয়ার পথে ভেবে নিয়েছে চাকরিটাও পাচ্ছে না, বাড়িতে গিয়ে আবার খুঁজতে হবে বিজ্ঞাপন। নিজের অপরিষ্কার অতীত নিয়ে বেসরকারি কোনো সংস্থায় চাকরি পাওয়া যেতে পারে, সেটা খুঁজে বের করতে হবে। চাকরি তাকে খুঁজে পেতেই হবে। 3 দিনের বিয়েতে ছোটখাটো বউটা সকালে বেকার স্বামীর প্রতি যেই রূপটা দেখালো, অনতিবিলম্বে চাকরি না পেলে এই মেয়ে থাকবে তার সাথে? ভাবতে ভাবতে এক দফা হেসে নেয় সাদ। শাহেদ ছোট ভাই আসবে বলে রাজ্যের বাজার করে নাফিয়াকে দিয়ে রান্না করালো। ভাইয়ের সাথে আধা ঘন্টার মতো সময় কাটাতে পেরেছে, তারপর চলে গিয়েছে কোচিংয়ে। সাদ বিকেল পেরিয়ে পপুলারে গিয়েছিল শাহনাজের কিছু মেডিকেল রিপোর্ট নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলাপ করতে। প্রতি মাসে শাহনাজ একবার করে এসে দেখিয়ে যান ডক্টর। এবার রিপোর্ট নিয়ে সাদকে পাঠালেন। পপুলার থেকে বেরোতে বেরোতে রাত 8টা প্রায়। শাহেদের বাসায় গিয়ে সাদ নাফিয়াকে বলল, যাবে না বরগুনা? রেডি হওনি কেন? লজ্জায় লাল হয়ে নাফিয়া হেসে মাথা নাড়ায়, বলে, 2 দিন থেকে যাব, তারপর আবার সামনের মাসের 15 তারিখে আসব। সাদ কপাল কুঁচকে ভাবিকে মিনিট খানিক দেখে হঠাৎ বলে ওঠে, তো এখানে থেকে গেলে তো পারো ভাইয়ের কাছে। আর আম্মা আব্বার কাছে তোমার বউকে পাঠাবো নাকি? সিমিন আছে, বাড়িতে বউ আছে, তোমার ওখানে থাকার কোনো প্রয়োজন নেই। আব্বা আম্মার সঙ্গে বেশি ভালো লাগে আমার। বাবা মাকে পাইনি তো কখনো। ওখানে কেমন শান্তি শান্তি লাগে, ওই তালুকদার ম্যানশনে, যেখানে আমি জীবনের প্রথম একটি পরিবার পেয়েছি। বাবা মা তোমাদের মতোই, ভাই সিমিনের মতো বোন, আর শাহেদের মতো স্বামী। জানো, আমার না জীবনে জমিয়ে সংসার করার খুব স্বাদ, তাই তো চাকরিও করতে মন চায় না। আর তাছাড়া তোমার ভাইয়ের সাথে সবসময় তো থাকি ফোন কলে। বলতে বলতেই বাচ্চাদের মতো খিকখিক করে হেসে দেয় নাফিয়া। সাদ ভাবিকে মুগ্ধ চোখে মিনিট খানেক দেখে সহজ গলায় বলল, আমার বৌদিকেও তোমার মতো একটু মিশুক বানিয়ে তো ভাবি। কেন, আমি সুখ নাকি? বলতে পারে না, তবে একটু দজাল টাইপের মনে হলো। অথচ এই মেয়ের মুখ দেখে আমি একে অবলা নরম কোমল ভেবেছি। আজ সকালে সে কি শাসন আকার ইঙ্গিতে বলল বেকার স্বামীকে পছন্দ করবে না সে। নাফিয়া হাসতে থাকে খিলখিলিয়ে, বলে, ঠিক হয়েছে, এমন কাউকেই দরকার ছিল তোমার। শাহিদ হেসে ফ্ল্যাট থেকে বের হয়ে বাইকে চেপে বসে। শরীরটা আজকের মতো ক্লান্ত, জার্নি করতে মন চাচ্ছে না একদমই। তবুও বাইকের স্পিড অনেকটা বাড়িয়ে দিয়ে ছোটে বরগুনার পথে। নিশার সাথে সিমিন ছিল সারা বিকেল সারা সন্ধ্যা। নিশা পড়েছে, সিমিন গল্প লিখেছে। রাতে দুজন ভাত খাওয়ার পরে সিমিন বলল, ভাইয়া এখনো আসছে না, আমি বাসায় যাব কখন?
নিসা হাতে এঁটো থালা নিয়ে রান্নাঘরে সিঙ্কের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চিন্তিত মুখে দেখলো বেশ কিছুক্ষণ। ও ভাবছে সত্যি সন্ধ্যার পর থেকে আর কথা হয়নি, এখন ফোন বন্ধ। কি হতে পারে লোকটার? হাত ধুয়ে এসে নিসা বলে, একটু বড় ভাবির কাছে কল করবে আপু? আরে করেছিলাম, ভাবি 2 দিন পরে আসবে। মেজো ভাইয়া নাকি ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছে বহুত আগে, এখন তো এসে পড়ার কথা। নিসা উদ্বিগ্ন ভঙ্গিতে বসে থাকে, হাতের বাটন সেটের দিকে তাকিয়ে। পড়ায় মন বসছে না। সেমিনার মুখটা দেখে সামান্য হেসে পাশে এসে বসে বলল, আরে এত টেনশন নিও না তো, বরগুনা থেকে বরিশাল কম দূর নাকি, এসে পড়বে। ওর উৎকণ্ঠা আরো বাড়াতে ঠিক তখনই একটা কল এলো ফোনে। নিসা রিসিভ করতে ওপাশ থেকে সুব্রত বলল, নিশা তুমি ঠিক আছো? জি ভাইয়া। আচ্ছা শোনো একটা কথা, আমরা একটু বরগুনা সদর থানায় আছি, বুঝলে? সাদ এখানে চলে যাবে খানিক বাদে, তুমি টেনশন করো না। সাদের ফোনে চার্জ নেই, তাই বন্ধ। পায়ের তলা থেকে মাটি সরল। নিসার কাপা স্বরে বলল, মানে থানায় কি জন্য? আরে একটা প্রবলেম হয়েছে, তুমি দরজা আটকে থাকো সিমিনকে নিয়ে। ওপাশে সাদের গলা শোনা যাচ্ছে, কারো সাথে সমানে তর্ক চালিয়ে যাচ্ছে। স্পষ্ট কিছু শুনতে পেল না নিসা, বুকটা কাঁপছে। হঠাৎ করে পানির তেষ্টা পেয়েছে খুব করে। সুব্রত কলটা কেটে দিলে আর তাকে ধরা গেল না। বহুবার কল করার পরে সুব্রত কলটা ধরল না। এবার নিসার কান্নায় পেয়ে বসলো। আপুর গলাটা কানে বেজে উঠল, তুই 2 দিন অপেক্ষা কর, এই ছেলেকে ছাড়াতে যখন রাত বিরাতে থানায় যেতে হবে তখন বুঝবি জীবন ঠিক কি। সিমিন নিসাকে কাঁপতে দেখে এসে ধরল। ওকে উৎকণ্ঠা নিয়ে বলল, ও ভাবে কি হয়েছে? সুব্রত দাদার ফোন, কি বলল? নিসা লম্বা একটা শ্বাস ফেলে ছুটাছুটি শুরু করে দিল। তখনই ব্যাগ থেকে এক সেট বাইরে পড়া 3 পিস বের করতে করতে বলল, তোর ভাই থানায়, আমি যাব। মানে? থানায় মানে? আমি জানি না, সুব্রত ভাইয়া বলেছে বরগুনা থানায়, আমি যাব। সিমিন ভীষণ রকমের অবাক, তবে এখন নিসাকে সামলানো জরুরি। ও শান্ত করতে চাইল মেয়েটিকে। ভাবি আমি দেখছি, তুমি একটু শান্ত হও, নিশ্চয়ই কোনো জরুরি কাজে। থানায় আবার কি জরুরি কাজ? নিশ্চয়ই ধরে নিয়েছে। হাঁপাতে হাঁপাতে বলেই নিসা চপ্পল জোড়া পায়ে পড়ে নিয়ে সিমিনকে ধরে টানলো। চলো আমার সাথে, আমায় থানায় নিয়ে যাবে। পাগল তুমি? ভাইয়া নির্ঘাত বকবে তোমায়। ভাইয়া রাগ সম্পর্কে আদৌ ধারণা আছে মেয়ে? কদিন হয়েছে চিনো ভাইয়াকে? তোমার সাথে সাথে আমিও মার খাবো। নিসা সিমিনকে ঠেলে ঠুলে বাইরে বের করে দরজায় তালা লাগিয়ে শক্ত গলায় বলল, আমি তোমার ভাইয়াকে না চিনলেও তোমার ভাইয়াও আমাকে চেনে না। এবার চলো, আমার জানতে হবে ঠিক কি কারণে আটক হয়েছেন উনি, জানতে হবে আমার। গলির মাথায় একটা খালি রিক্সা পাওয়া গেল। নিসা সিমিনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সেদিকে। আর সিমিন অবাক চোখে দেখতে লাগলো পিচ্ছি একটা মেয়েকে, ঠিক একটা দেবী চৌধুরানীর মতো ধারালো রূপে। রিক্সা গিয়ে থানার সামনে থামতেই নিসা অবাক, ও ভীষণ রকমের অবাক। থানার গোলঘরের সামনে টান টান হয়ে দাঁড়িয়ে 2 জন কনস্টেবলের সাথে কথা বলতে থাকা সাদকে দেখে। পাশে দাঁড়িয়ে আছে সুব্রত আর ওমর। নিসা দাঁড়িয়ে রইল ওইখানে চুপচাপ। থানার ভেতরের পরিবেশটা বড্ড অসুস্থ যেন। চারিদিকে হই হুল্লা আর লোকজন। এই পরিবেশে অগোছালো শার্টে সাদকে দেখে ভেতরটা কাঁপল নিসার। তার মানুষটার উপর রাগ বেড়েছে নাকি কান্না পাচ্ছে নিজের অসহায়ত্বে বুঝতে পারছে না। কি করেছে মানুষটা? মারামারি? নিসাকে দেখে হতভম্ব সুব্রত কনুই দিয়ে গুতা মারল সাদকে। সাদ ঘুরে তাকায়। সাদা শার্টে ধুলো লেগেছে, গলার টায়ার নট আলগা হয়ে আছে। নিসা আতঙ্কিত চোখে ওসব দেখেই চলেছে। এমন অবস্থা কেন? পুলিশ তবে মারধর করেছে লোকটাকে? নিসার এবারও কান্না পেল, রাগ বাড়ল দ্বিগুণ। নাক টেনে দাঁড়িয়ে রইল ঠায়। সাদ নিসাকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। সুব্রত আর ওমরকে কিছু একটা বলে এগিয়ে যায় সামনে। সিমিন ভাইকে দেখে নিসার পেছনে লুকাতে চায়। সাদ গিয়ে বাইকে বসে ঠান্ডা গলায় বলল, লুকাতে হবে না, বাইকে উঠে পড়, তোকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমরা বাড়িতে যাব। আপনি থানায় এলেন কেন? আপনি থানায় কেন? সিমিনের সম্মুখে দাঁড়ানো রমণী ঝাঁঝালো শটটা কানে যেতেই সাদ হেলমেট পরতে গিয়ে থামল। শান্ত চোখ দুটো তুলে রমণীর ঘরমাক্ত মুখটা দেখে থমকে গেল। আশপাশটা দেখে নিয়ে বলল, বাইকে উঠো আগে। নিসাও আশেপাশে তাকালো, বুঝলো এখানে সিন ক্রিয়েট করা যাবে না। নিজেকে সামলালো অতি দ্রুত, চুপচাপ উঠে পড়ল বাইকে। সিমিনকে তালুকদার মেনশনের সামনে নামিয়ে দিয়ে গোটা রাস্তায় 2 জন নীরব। বাড়িতে ঢুকে সাদ কেবলমাত্র টায়ার নটে হাত দিয়েছিল খুলবে বলে। দেখতে পেল নিসার মুখ চোখ ভারী কঠিন। সে গিয়ে দুমদাম করে জানালাগুলোর খিল আটকেছে। ওর মুখভঙ্গি বলে দিচ্ছে মেজাজ তুঙ্গে। অবাক সাদ, এই মেয়ে এমন করছে কেন? পরপর থানার ব্যাপারটা মাথায় আসতে ও শিট বলে এগিয়ে যায় নিসার সম্মুখে। ব্যগ্র কণ্ঠে বলে, নিশামণি কি হয়েছে? নিসা রাগে কাঁপছে ভেতরে ভেতরে। হঠাৎ করে তার কি হয়েছে সে জানে না। চিবিয়ে চিবিয়ে বলল, এরপর আবার কবে যাবেন? সপ্তাহে কবার যাবেন থানায়? সিমিন আপুকে তবে এই বাড়িতেই রাখুন, আপনার তো শিডিউল ফিক্স করতে হবে।
হতভম্ব সাদ মেয়েটির রাগ দেখে আচমকা একটা ফাঁকা ঢোক গিলেও চমকায় এটা টের পেয়ে সে তার এত পিচ্চি বউকে হঠাৎ করে খুব ভয় পাচ্ছে। গলা কাকারি দিয়ে সাহস জোগায় সাদ। নিসা কথা না বাড়িয়ে ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই হাতে টান খায় সাদ ওকে ঘুরিয়ে নিয়ে নরম গলায় বলে, আমাকে এক্সপ্লেন করতে দিবা? নিসা সরে আসে পেছনে, চুপচাপ মেঝেতে পাটি বিছিয়ে খাবার বাড়তে থাকে। একবার অস্ফুটে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।